এই গল্পের শুরুতে দেখানো হয় যে নাসার কিছু নভোচারী মঙ্গল গ্রহে তাদের মিশনে রয়েছে। তারা এখানে মাটির নমুনা সংগ্রহ করতে এসেছে। হঠাৎ তখন তারা খবর পায় একটি ভয়ঙ্কর ঝড় আসছে এবং যত দ্রুত সম্ভব তাদের মিশন বাতিল করে ফ্লাইং ভেহিলিকের দিকে ফিরে যেতে হবে। সবাই দ্রুত সেই যানটির দিকে এগিয়ে যায়, কিন্তু তখন একটা দুর্ঘটনা ঘটে। দলের সদস্য মার্ক ওয়াটনি ঝড়ের মধ্যে একটি জিনিসের সঙ্গে ধাক্কা খান এবং সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তাদের কমান্ডার তাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেন, কিন্তু কোনো খোঁজ মেলে না, যোগাযোগও করা যায় না। এতে সবাই ধরে নেয় মার্ক আর বেঁচে নেই। ফলে তাদের দলটি মঙ্গল গ্রহ ছেড়ে ফিরে যায়। ঝড় থেমে যাওয়ার পর দেখা যায় মার্ক এখনও জীবিত। তার শরীরে একটি ঘাতক রড ঢুকে গিয়েছে, কিন্তু সে কোনোভাবে ক্যাম্পে ফিরে এসেছে এবং নিজের শরীর থেকে সেটি বের করে ফেলে। এখন তার সবচেয়ে বড় সমস্যা হলো ঝড়ে যোগাযোগের সব যন্ত্র নষ্ট হয়ে গেছে। সে সম্পূর্ণ একা মঙ্গল গ্রহে আটকে পড়েছে। মার্ক জানতে পারে নাসার পরবর্তী মিশন 4 বছর পর মঙ্গল গ্রহে ফিরবে এবং সেটিও তার অবস্থান থেকে অনেক দূরে, প্রায় 32 কিলোমিটার দূরে। এতদিন বেঁচে থাকার জন্য তার কাছে যথেষ্ট খাবার নেই, তাই সে সিদ্ধান্ত নেয় তাকে মঙ্গল গ্রহেই চাষ করতে হবে। তার কাছে কিছু আলু ছিল, সেগুলোই সে ফলাতে চায়, কিন্তু চাষের জন্য জলের দরকার, আর মঙ্গল গ্রহে জল নেই। মার্ক বৈজ্ঞানিক জ্ঞান কাজে লাগিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন মিশিয়ে জল তৈরি করতে শুরু করে। প্রথমবার সে ভুল হিসাব করে ফেলায় একটি ভয়ঙ্কর বিস্ফোরক ঘটে, কারণ সে শ্বাস প্রশ্বাস থেকে আসা অক্সিজেনের পরিমাণ হিসাব করেনি। কিন্তু পরের বার সে সফল হয়। ধীরে ধীরে জল তৈরি হতে থাকে, আর সেই জল দিয়ে মাটিকে উপযোগী করা হয়। কিছুদিন পর প্রথম চারা গজিয়ে ওঠে। এটা দেখে মার্ক ভীষণ খুশি হয়। অন্যদিকে পৃথিবীতে ঘোষণা করে দেওয়া হয় যে মার্ক আর বেঁচে নেই। মিডিয়ায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, এমনকি তার সৎকার্যও করা হয়ে যায়। কিন্তু পরের দিন স্যাটেলাইট ছবিতে নাসার অপারেটররা দেখে মার্কের কিছু সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে। তখন তারা বুঝতে পারে মার্ক বেঁচে আছে। সে সঙ্গে সঙ্গেই মার্স প্রোগ্রামের প্রধান ভিনসেন্টকে ডেকে পুরো পরিস্থিতি জানায়। ভিনসেন্ট এই খবর নাসার ডিরেক্টর ট্যাডি স্যান্ডসকেও জানায়। ডিরেক্টর প্রথমে সেটা ঝড়ের প্রভাব বলে এড়িয়ে যেতে চান, কিন্তু ভিনসেন্ট তাকে বোঝান সোলার প্যানেলকে পরিষ্কার করা হয়েছে। এটা দেখে ডিরেক্টরও মানতে বাধ্য হন যে মার্ক মরেনি, সে এখনও বেঁচে আছে। এই খবর তাদের খুবই জটিল অবস্থায় ফেলে দেয়, কারণ মার্কের মৃত্যুর খবর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর তার শেষকৃত্যও হয়ে গেছে। এখন নাসা কি মুখ নিয়ে মিডিয়াকে বলবে যে মার্ক ওয়ানটি এখনো বেঁচে আছে? তখন তারা সিদ্ধান্ত নেয় এই খবর মিডিয়াকে জানানো হবে, তবে হারমাসের পৃথিবীর দিকে ফিরে আসা ত্রুদের এটা জানানো হবে না, যাতে তারা দুঃখ না পায় এবং এই অপরাধবোধও না ভোগে যে তারা মার্ককে মঙ্গল গ্রহে একা মরতে ফেলে এসেছে। ওদিকে মার্ক মঙ্গল গ্রহে আটকে পড়ে। এখন 70 দিন পার করে ফেলেছে। এতদিনে সে খাবার আর জলের ব্যবস্থা করে ফেলেছে, কিন্তু এখন তাকে মঙ্গল গ্রহ থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে। মার্ক জানতো নাসার আগামী অ্যারিস 4 মিশন ঠিক 4 বছর পর শেয়া পারেলির কেটারের কাছে অবতরণ করবে, কিন্তু সমস্যা হলো তার বর্তমান অবস্থান থেকে সেটি প্রায় 3200 কিলোমিটার দূরে। মঙ্গল থেকে ফিরে যাওয়ার এখন তার একটাই উপায় ছিল, কোনোভাবে তাকে 4 বছর পর সেই জায়গায় পৌঁছাতে হবে। মার্ক হিসাব করে দেখে সেখানে পৌঁছাতে প্রায় 50 দিন লাগবে। সে সঙ্গে সঙ্গে প্রস্তুতি শুরু করে। তার কাছে একটা রোভাল ছিল যা চলার অবস্থায় ছিল না, কিন্তু মার্ক তার বিজ্ঞানী মস্তিষ্ক কাজে লাগায়। সে নষ্ট রোভালের দরকারি অংশ খুলে অন্য একটি কাজের রোভালে বসিয়ে দেয়। এই পরিবর্তনের পর রোভালটি এত দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু এখন আরও একটি সমস্যা দেখা দেয়। মঙ্গল গ্রহে রাতে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে। এর সমাধানের জন্য মার্ক মাটি খুঁড়ে সেই নিউক্লিয়ার ব্যাটারিটা বের করে আনে, যা মঙ্গলে পৌঁছতেই তার দল মাটির নিচে পুঁতে রেখেছিল, কারণ সামান্য ভুলেও যদি ব্যাটারিটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এতে থাকা রেডিয়েশন যার সংস্পর্শে আসবে সে সরাসরি মারা যাবে। তবুও ঝুঁকি নিয়ে অত্যন্ত সাবধানে সে সেটিকে নিজের রোভারে ঝুলিয়ে দেয়। ব্যাটারি থেকে বের হওয়া তাপ তার ঠান্ডার সমস্যা দূর করে দেয়। অন্যদিকে পৃথিবীতে মার্ককে বাঁচাতে নাসা তৎপরতা শুরু
শুরু করে। তারা জেপিএল অর্থাৎ জেট প্রপালশন ল্যাবরেটরিকে 3 মাসের মধ্যে একটি প্রোবো বানানোর কঠিন দায়িত্ব নেয়। জেপিএল এর পরিচালক ব্রুস এবং তার পুরো টিমের উপর এখন প্রবল চাপ পড়ে। সাধারণত একটি প্রোবো তৈরি করতে কমপক্ষে 6 মাস সময় লাগে, কিন্তু তাদের কাছে তার অর্ধেক সময়ও নেই। নাসার মূল পরিকল্পনা ছিল এই প্রোবের মাধ্যমে মার্কের কাছে পরবর্তী 4 বছরের জন্য খাদ্য ও জলের ব্যবস্থা করে দেয়া হবে। পরিকল্পনা অনুযায়ী 4 বছর পরে অ্যারিস 4-এর দল মঙ্গল গ্রহে নামবে এবং তখন তারা মার্ককেও সঙ্গে নিয়ে পৃথিবীতে ফিরে আসবে। জেপিএল এর দল এই অসম্ভবের মতো মিশন সফল করতে দিনরাত এক করে কাজ করতে থাকে। অন্যদিকে নাসার অ্যাডমিনিস্ট্রেটর টেডি সান্ডার্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ার মেন্দিকে একটি বড় দায়িত্ব দেন। মেন্দিকে এখন স্যাটেলাইটের মাধ্যমে মার্কের প্রতিটি কাজ ও চলাফেরার উপর নজর রাখার পূর্ণ অ্যাক্সেস দেয়া হয়, যাতে প্রায় প্রতি মুহূর্তেই খবর রাখা যায়। এদিকে মার্কের পরিশ্রম সার্থক হয়, আর সে যে আলুগুলো বুনেছিল সেগুলোর ফসল পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। দুলতে থাকা ফসল দেখে মার্কের মুখেও হাসি ফুটে আসে, কারণ ফলন তার ধারণার চেয়েও বেশি ভালো হয়েছিল। মার্ক প্রায় 400টি ভালো আলু পায়। সে তার বুদ্ধি খাটিয়ে বড় আলুগুলো খাওয়ার জন্য আলাদা করে রাখে, আর ছোট আলুগুলো আবার বীজ হিসেবে মাটিতে পুঁতে দেয়। এই বুদ্ধিদীপ্ত পরিকল্পনার কারণে মার্ক মঙ্গল গ্রহের মতো অনুর্বর গ্রহে নিজের খাবারের স্থায়ী ব্যবস্থা করে ফেলে। এখন আর তার না খেয়ে মরার ভয় নেই। তবে মার্ক ভালোই জানতো নাসার সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো উপায় না বের করতে পারলে তার সব প্রচেষ্টা বৃথা হয়ে যাবে। কিন্তু মঙ্গলের মতো জনমানবহীন গ্রহে এটা করা তার জন্য খুবই কঠিন ছিল। তবুও সে হাল ছাড়েনি এবং শেষ পর্যন্ত একটি পথ খুঁজে পায়। মার্ক সময় নষ্ট না করে তার রোভারে বসে এক অজানা যাত্রায় বেরিয়ে পড়ে। পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল মিন্দি, আর তারা এটা দেখে একেবারেই হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারছিল না মার্ক তার নিরাপদ জায়গা ছেড়ে ঠিক কোথায় যাচ্ছে আর তার মাথায় কি চলছে। মার্ক টানা 13 দিন ধরে এক অজানা দিকে এগিয়ে যেতে থাকে। এতে নাসার টিম পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। কেউ বুঝতে পারছিল না তার আসল পরিকল্পনা কি। তারপর ভিনসেন্টের মাথায় একটি বুদ্ধি আসে। ম্যাপে মার্কের রুম ট্যাগ করে সে সব বুঝে যায়। মার্ক আসলে সেই পাথফাইন্ডার ল্যান্ডের দিকে এগোচ্ছে, যেটি নাসা 1946 সালে মঙ্গল গ্রহের অ্যাসিডালিয়া প্লাটিনিয়ায় নামিয়েছিলেন। পাথফাইন্ডারের মূল কাজ ছিল মঙ্গল গ্রহের মাটি, সেখানকার চৌম্বকীয় বৈশিষ্ট্য এবং পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নাসাকে পাঠানো। কিন্তু 1997 সালে তার ব্যাটারি পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর তখন নাসার সঙ্গে তার যোগাযোগ চিরতরের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। তখন থেকেই সেটি মঙ্গলের ধুলোর মধ্যেই হারিয়েছিল, আর এখন মার্ক সেটাকেই নিজের শেষ আশা হিসাবে খুঁজে বের করতে হয়। ভিনসেন্টের অনুমান একদম ঠিক ছিল। মার্ক বালির নিচে চাপা পড়ে থাকা সেই পাথফাইন্ডার খুঁজে বের করে এবং সেটিকে হ্যাবে নিয়ে আসে। কিন্তু যোগাযোগ তখনই সম্ভব ছিল যদি নাসার কাছেও একই মডেল থাকতো। এটা বুঝতে পেরেই ভিনসেন্ট তৎক্ষণাৎ ক্যালিফোর্নিয়ার জেপিএল-এ পৌঁছে যায়। সেখানে পাথফাইন্ডারের আরেকটি মডেল সুরক্ষিত ছিল। সে সেখানকার অবসরপ্রাপ্ত সব বিজ্ঞানীকেও ডেকে আনে, যারা 1947 সালের সেই মিশনে কাজ করেছিলেন। এবার দুই দিক থেকেই পুরনো সিস্টেমটাকে আবার জাগিয়ে তোলার চেষ্টা শুরু করে। অন্যদিকে মার্ক পুরনো ব্যাটারি খুলে সেটিকে হ্যাবের পাওয়ারের সোর্সের সঙ্গে যুক্ত করে দেয়। ভাগ্য ভালো, পাথফাইন্ডার চালু হয়ে যায়। মার্ক যখন তার অ্যান্টেনা পৃথিবীর দিকে ঘুরিয়ে দেয়, জেপিএল-এ থাকা মডেল সঙ্গে সঙ্গে সিগন্যাল পায়। বছরের পর বছর সেই পুরনো ল্যান্ডার আবার সাড়া দিতে শুরু করে। এটা দেখে দলের সবার আনন্দের সীমা থাকে না। তবে পাথফাইন্ডারের আসল নিয়ন্ত্রণ জেপিএল-এর টেকনিশিয়ান টিমের হাতে ছিল। টিম সঙ্গে সঙ্গেই কমান্ডো পাঠিয়ে পাথফাইন্ডারের ক্যামেরা অন করে, আর মঙ্গলে থাকা মার্কের ক্যামেরাও সক্রিয় হয়ে যায়। ক্যামেরা নড়তেই মার্ক বুঝে যায় তার চেষ্টা সফল হয়েছে।
এখন কেউ একজন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। মার্ক তৎক্ষণাৎ বোর্ডে লিখে ক্যামেরার সামনে ধরে, কেউ কি আমার সিগন্যাল পাচ্ছে? সে একদিকে হ্যাঁ আর অন্যদিকে না লেখা বোর্ড তুলল। ভিনসেন্টের টিম প্রশ্নটি দেখেই সঙ্গে সঙ্গে ক্যামেরা হ্যাঁ এর দিকে ঘুরিয়ে দেয়। মঙ্গলে ক্যামেরার হ্যাঁর দিকে ঘুরতে দেখে মার্কের আনন্দের সীমা থাকে না। সে নিশ্চিত হয়ে যায় সে আর একা নেই। তবে এখনও মার্কের জন্য ভিনসেন্টের সঙ্গে কথা বলা সহজ ছিল না। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব এত বেশি যে একটি প্রশ্ন ভিনসেন্টের কাছে পৌঁছাতে এবং ভিনসেন্টের উত্তর ক্যামেরা ঘুরিয়ে দিতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগছিল। আর তার ওপর শুধুই মার্কই ভিনসেন্টকে প্রশ্ন করতে পারত, তাও শুধু হ্যাঁ বা নাতে। ভিনসেন্টের তার সঙ্গে কথা বলার কোনো উপায় ছিল না। তখনই মার্ক তার বিজ্ঞান মস্তিষ্ক কাজে লাগায়। সে জানতো পাথফাইন্ডারের ক্যামেরা 360-এর ঘুরতে পারে, তাই সে হেক্সাডেসিয়াল নম্বর সিস্টেম বেছে নেয়। হেক্সাডেসিয়াল সংখ্যাকে ASCII কোডে রূপান্তর করে শব্দ বানানো যায়। অন্যদিকে ভিনসেন্টের টিমও হেক্সাডেসিমালকে পাথফাইন্ডারের চারিদিকে ব্যবহার করে মার্কের সঙ্গে কথা বলতে শুরু করে। কিন্তু এই পদ্ধতি খুবই ধীরে ছিল, তাই নাসার বিজ্ঞানীরা মার্কে কিছু কোড পাঠায়, যার সাহায্যে মার্ক তার রোভারকে পাথফাইন্ডারের সঙ্গে যুক্ত করে আর রোভারের মাধ্যমে টেকরড মেসেজে কথা বলতে পারে। নাসা মার্ককে জানায় তারা তার উদ্ধার অভিযান শুরু করেছে এবং খুব শীঘ্রই তার কাছে প্রয়োজনীয় জিনিস পাঠাবে। এই খবর পড়ে মার্ক ভীষণ খুশি হয় আর বেঁচে থাকার আশা দেখতে শুরু করে। মার্ক যখন জিজ্ঞেস করে তার দল কি জানে যে সে বেঁচে আছে, তখন নাসা বলে না। এটা পড়ে মার্ক খুব রেগে যায়। কিন্তু এখন যেহেতু নাসা মার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, তারা কুকে এই খবর জানানোর সিদ্ধান্ত নেয়। এটা শুনে মার্কের দল স্তব্ধ হয়ে যায়। তারা একদিকে মার্ক বেঁচে আছে জেনে খুশি হয়, আবার তাকে একা ফেলে আসার জন্য অপরাধ বোধ ভুগতে থাকে। এই সময় নিয়মিত নাসাকে নিজেরও হ্যাবের অবস্থান আপডেট পাঠাতে থাকে। সব কিছু ভালোই চলছিল। মার্কের আলুর ফসলও ভালো হচ্ছিল। কিন্তু এক রাতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এয়ারলকের বারবার ব্যবহার হওয়ার কারণে সেটি চাপ সহ্য করতে পারে না আর এক ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে ফেটে যায়। মার্ক দূরে ছিটকে পড়ে এবং তার হেলমেটে একটি ছিদ্র হয়ে যায়। মার্ক সঙ্গে সঙ্গেই টেপ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেয়। কিন্তু যখন সে হ্যাবের ভেতরে ঢোকে, তখন মঙ্গলের প্রাণঘাতী ঠান্ডা তার পুরো ফসল আর মাটির দরকারি ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়। এখন সেখানে আবার চাষ করা অসম্ভব হয়ে পড়ে। এই কারণে মার্ক খুবই দুঃখিত হয়ে পড়ে। তার হাতে থাকা খাবার এখন মাত্র কয়েকশো দিন চলবে। পৃথিবীতে নাসা মার্কের জন্য একটি নতুন সাপ্লাই মিশন পাঠানোর প্রস্তুতি নেয়, কিন্তু তাড়াহুড়ো করে বানানো সেই রকেট তৎক্ষেপণের পরপরই ফেটে যায়। মার্কের শেষ আশাটুকুও ভেঙে যায়। সে কমান্ডার লুইসকে একটি বার্তা পাঠায়, যদি সে মারা যায় তাহলে যেন তার বাবা মাকে বলা হয় তার ছেলের মৃত্যু কোনো বড় এবং মহৎ উদ্দেশ্যের জন্যই হয়েছে। তবে মার্ক তখনও হাল ছাড়েনি, বরং যে কোনো পরিস্থিতির জন্যই নিজেকে প্রস্তুত করছিল। অন্যদিকে পৃথিবীতে চীনের স্পেস এজেন্সির প্রধান বিজ্ঞানী আর ডেপুটি প্রধান বিজ্ঞানী টিভিতে মার্কের রেস্কিউ মিশন ব্যর্থ হওয়ার খবর দেখছিলেন। তখন চীনের স্পেস এজেন্সি মানবিক কারণে সাহায্যের হাত বাড়িয়ে নাসাকে তাদের একটি প্রস্তুত বুস্টার রকেট দেওয়ার সিদ্ধান্ত নেয়। নাসার সামনে আবারও একটি সুযোগ আসে। এরপর আসেন রিচ পার্নেল, নাসার এক প্রতিভাবান কিন্তু একটু অদ্ভুত অ্যাস্ট্রোডাইনামিস্ট। সে একটি পাগলাটে কিন্তু জিনিয়াস পরিকল্পনা তৈরি করে, যাকে রিচ পার্নেল ম্যানুভাল বলা হয়। পরিকল্পনাটি ছিল হার্মিস স্পেসশিপকে পৃথিবীতে নামিয়ে না এনে পৃথিবীর মাধ্যাকর্ষণ ব্যবহার করে সেটিকে এক ধরনের গুলটির মতো আবার মঙ্গল গ্রহের দিকে পাঠিয়ে দেওয়া। এখন সিদ্ধান্ত নেওয়ার ভার ছিল টিমের ওপর। নিরাপদে ঘরে ফিরে যাবে নাকি বন্ধুকে বাঁচাতে আরও 500 দিনের একটি বিপজ্জনক যাত্রায় বেরিয়ে পড়বে। এক মুহূর্তও না ভেবে পুরো দল সিদ্ধান্ত নেয় তারা মার্ককে বাঁচাতে যাবে। এবার মার্কেরও নিজের দায়িত্ব ছিল। তাকে 50 দিনের দীর্ঘ যাত্রা করে অ্যারিস 4 মিশনের জন্য আগে থেকেই রাখা MAV পর্যন্ত পৌঁছাতে হবে। এটি ছিল একা ও বিপজ্জনক যাত্রা, আর সে কাঁচা আলু খেয়ে দিন কাটাচ্ছিল। সে নিজেকেও পেস পাইলট বলতে শুরু করে, কারণ সে নিজের ইচ্ছায়
এমভির দিকে পৌঁছাচ্ছিল। মঙ্গল গ্রহে যেখানে যেখানে সে পা রাখছিল সেগুলোতেই সেই প্রথম মানুষ হয়ে যেত। এই আত্মবিশ্বাসী তাকে ভেঙে পড়তে দেয়নি। অবশেষে মার্ক এমএভির কাছে পৌঁছে যায়, কিন্তু এমএভিকে এত হালকা করতে হবে যাতে সেটি কক্ষপথে পৌঁছাতে পারে। আর নাসা তাকে এমএভির জানালা, কন্ট্রোল প্যানেল, এমনকি নোজ কোণ পর্যন্ত খুলে ফেলতে হবে। মূলত মার্ককে একটি খোলা ছাদের মতো রকেটে উঠতে হবে, যার ওপরে শুধু একটি তিরপল লাগানো থাকবে। এদিকে হারমিসও মঙ্গলের কক্ষপথের দিকে পৌঁছে যায়। মার্ক এমএভি চালু করে। উৎক্ষেপণের সময় এমএভির গতি এত বেশি ছিল যে তিরপলটি ছিঁড়ে যায় এবং মার্ক অচেতন হয়ে পড়ে। তবে তার এমএভির রকেট থেকে আলাদা হয়ে মঙ্গলের কক্ষপথে ঘুরতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত হারমিস থেকে তার দূরত্ব ছিল 68 কিলোমিটার। তাই লুইসের পক্ষ থেকে মার্ককে জাহাজে তোলা অসম্ভব ছিল। এতে লুইস মার্টিজেনকে হারমিসের ইঞ্জিন চালু করতে বলে, আর তারা থাটার ব্যবহার করে হারমিসকে যতটা সম্ভব এমএভির কাছাকাছি নিয়ে আসে। কিন্তু তখনও মার্ক এমএভিতে অচেতন অবস্থায় পড়েছিল। যখন সে জ্ঞান ফিরে পায়, তার কণ্ঠস্বর শুনে লুইস আর তার দলের ভীষণ আনন্দ হয়। কিন্তু মার্কের এমএভি আর হারমিসের ঘূর্ণন গতির মধ্যে 42 মিটার প্রতি সেকেন্ডের পার্থক্য ছিল। ফলে এখনও মার্ককে হারমিসে তোলা যাচ্ছিল না। হারমিসের ঘূর্ণন গতি কমিয়ে এমএভির গতির কাছাকাছি না আনলে তাকে ধরা সম্ভব ছিল না। কিন্তু এর জন্য তারা আবার হারমিসের ইঞ্জিন চালু করতে পারত না, কারণ তাতে পৃথিবীতে ফিরে যাওয়ার মতো জ্বালানি আর থাকতো না। তাকে ধরার জন্য কমান্ডার লুইস আরও এক পাগলাটে পরিকল্পনা নেন। তিনি স্পেসশিপের এয়ারলককে ছোট একটি বিস্ফোরণ ঘটিয়ে তার গতির সামঞ্জস্য করেন, তবুও কিছুটা দূরত্ব থেকে যায়। তখন মার্ক নিজের শেষ চেষ্টাটি করেন। সে পেস স্যুটের গ্যাপে একটি ছোট্ট ছিদ্র করেন এবং বাতাসের চাপকে ব্যবহার করে আয়রন ম্যানের মতো উড়ে হারমিসের দিকে এগোতে থাকে। কমান্ডার লুইস দড়ির সাহায্যে তাকে ধরার জন্য এগিয়ে আসেন। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তিনি হয়তো তাকে ধরতে পারবেন না, কিন্তু মার্ক দড়ি ধরে ফেলে আর শেষ পর্যন্ত তাকে স্পেসশিপের ভেতরে টেনে আনা হয়। এই খবর শুনে নাসা আর পুরো পৃথিবী আনন্দে মেতে ওঠে। মাসের পর মাস মঙ্গল গ্রহে একা আটকে থাকার পর মার্ক ওয়াটনি তার বন্ধুদের কাছে তার ঘরে আবার ফিরে আসে। পৃথিবীতে তার প্রথম দিন ছিল নতুন জীবনের শুরু। এখন সে নাসার জন্য মহাকাশচারীদের প্রশিক্ষণ দেন এবং নিজের সংসারের গল্প দিয়ে তাদের অনুপ্রাণিত করেন। আর এভাবেই গল্পটি শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।